হার জিতের কোনো প্রশ্নই ওঠে না। ওই গজেন দত্তর মেয়ে বুলটিকে আমার মোটেই পছন্দ নয়, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। জামাইবাবু, জামাইবাবু যতই বলুক, জামাইবাবুর কোনো কথাই আর আমি শুনবো না। ভোলাদা, আরে ও ভোলাদা। কি হলো? হঠাৎ ভোলাদাকে তলব কেন? বলো কি হয়েছে? আমার একটা পার্সোনাল কাজ আছে, তোমাকে সেটা করে দিতে হবে। কাজ ছাড়া তো ভোলাকে কারো মনে পড়ে না, আর কাজ ফুরিয়ে গেলে ভোলাকে সবাই ভুলে যায়। মরুকে যাক, বলো কি করতে হবে? তোমাকে কিছু টাকা দেবো ভোলাদা, বুঝলে? তোমাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। জায়গাটা কোথায়? দেবী দিদির বাড়িতে। তুমি কেমন করে জানলে দেবীর বাড়িতে টাকা পৌঁছাবো? প্রদীপ বাবু গিন্নিমাকে বলে দিয়েছে যে তুমি দেবীকে। আমি দেবীকে কি বলো? ভালোবাসি তুমি কম আমি বেশি। প্রদীপ দেখি না, আমি পারি না। প্রদীপ শেষ মাকে সব বলে দিল। কি সর্বনাশ! সর্বনাশ নয়, বিবাহের পূর্বাভাস। এবার আমার পেছনে বাস। কিরকম? কিছুদিনের মধ্যে গিন্নিমা বরণডালা নিয়ে বলবে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। মানে আমার খাটুনি বাড়বে। মানে মা দেবীর ব্যাপারটা শুনে রাজি হয়ে গেছে। আরে মাকে রাজি করিয়েছে প্রদীপ বাবু। খুব তাড়াতাড়ি ওরা মেয়ে দেখতে যাবে। ও ভোলাদা, তুমি যে কি মারাত্মক সুখবরটা আমাকে দিলে। তাহলে এই খবরটা আমি সবাইকে জানিয়ে দিয়ে বলি। কি বলবে? গলা চড়ে গান গেয়ে যাই, ভগবান আমার ভাই, গলা চড়ে গান গেয়ে যাই। জানো দাদা বাবু, তোমার থেকে না আমার বেশি আনন্দ হচ্ছে। ভোলাদা, তা তো হচ্ছে, কিন্তু তার আগে দেবীর বাড়িতে টাকাটা যে পৌঁছানো দরকার। টাকা পৌঁছতে আমি নয়, তুমি যাবে। রথ দেখা আর কলা বেচা দুই হবে। কিন্তু আমি একা যাবো কি করে? অর্জুনের রথের সারথি কে ছিলেন বলতো? শ্রীকৃষ্ণ। তাহলে এবার মাথা খাটিয়ে বলো, কলির কৃষ্ণকে। কলির কৃষ্ণ? বলতে পারছো না তো? না। কলির কৃষ্ণ হচ্ছেন প্রদীপ বাবু। আর অর্জুনকে বলো তো? আমি। এই তো বুঝেছো। তাহলে তোমার সারথি প্রদীপ বাবুকে বলো ওর মোটর বাইকে করে তোমাকে নিয়ে দেবীর বাড়িতে যেতে। অর্জুনের লক্ষ্য ভেদ করে এসো। কিন্তু আমি যে দেবীকে এখনো কিছু বলতেই পারিনি। তোমাকে কিছু বলতে হবে না, তার জন্য কলির কৃষ্ণই প্রদীপ বাবু আছে। ওই দেখবে ব্যাপারটা একেবারে সালটে দেবে। তারপর আর কাউকে পাত্তা না দিয়ে শুধু এসবের মানে কি? মানে একটু ফাঁকে পেলেই বলবে, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। সত্যি সত্যি ভোলাদা ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর মাও যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেছে, তখন নো টেনশন ডু ফুর্তি। এবার দেবীর বাড়ির লোকজন রাজি হয়ে গেলেই ব্যাস। তার আগে ইচ্ছে হচ্ছে আমার মনের কথাগুলো বাতাসে ভাসিয়ে দিয়ে বলি, জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে। কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার। একানামার ও একানামার, একানামার ও একানামার। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও। বসন্ত, কেন আসতে নেই বুঝি? আজ ওকে তুমি আমার তাড়িয়ে দেবে বসন্ত? তবে তুমি কি মনে করছো এই অসভ্যতা নোংরাম করে আমি তোমাকে জড়িয়ে ধরবো? আমার কোনো আপত্তি নেই। এসো না, এসো না বসন্ত। ছি ছি বলতেছি, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না কেন? আমি কি দেখতে খারাপ? আমি কিসে তোমার
অযোগ্য। না না, তুমি কেন আমার অযোগ্য হবে, বরং আমিই তোমার অযোগ্য। কারণ তোমার মতো নির্লজ্জ তো আমি নই। বসন্ত রূপ যৌবন দিয়ে সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যে চরিত্র আর গুণ দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো প্রকৃত মানুষ। কিন্তু সে মানুষ তুমি নও। অপমান অপমান অপমান, বারবার বারবার আমাকে অপমানিত হতে আসতে হচ্ছে। এই লজ্জা, এই কষ্ট, এই চোখে চোখ, কাকে কাকে বোঝাবো আমি? কুমিরের অস্ত্র দিয়ে তুমি আমাকে বোঝাতে পারবে না বুলটি। গেট আউট, গেট আউট। মিথ্যে চোখের জল ফেলে তুমি আমাকে কাছে পেতে চাইছো। চোখ কাঁদলে সবাই দেখতে পায়, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার শব্দ হয় না। তাই মনের কষ্ট কেউ বুঝতে পারে না, যার কষ্ট সেই বোঝে। কি ব্যাপার? কি আশ্চর্য! আরে কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে সোনা বাবু? কি হয়েছে আর কেন কাজে সেটা আপনি খুব ভালো করেই জানেন জামাই বাবু। কি আশ্চর্য! নিজেকে নিয়ে এত অহংকার করো না সোনা বাবু। একটা কথা মাথায় রাখবে, যারা নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। তাহলে আপনিও জেনে রাখুন জামাই বাবু, সাপের হাতে কিন্তু বেঁধেই চেনে। আপনাকে খুব ভালোভাবে চিনি বলেই কথাটা আপনাকে বললাম। কি আশ্চর্য! নিজের অবস্থান নিয়ে এত গর্ব করতে নেই শালা বাবু, কারণ এই বিশ্বে সব কিছু পরিবর্তনশীল। একটা কথা মাথায় রাখবে, রাজাকেও কিন্তু মাঝে মাঝে মাটিতে পা রেখে চলতে হয়। আমি কিন্তু খারাপ মানুষ খুব ভালোভাবে চিনতে পারি। তাই? হ্যাঁ, কারণ আমি বইয়ে পড়েছি খারাপ মানুষ কখনো পরাজয় স্বীকার করে না। আচ্ছা, তারা কখনো যুক্তিতেও হারতে চায় না। তারা সব সময় সাধারণ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজেকে খুব ক্ষমতাশালী মনে করে। স্বার্থ ছাড়া এক পাও মাটিতে পা না ফেলে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। আর এই সব কটাগুলি কিন্তু আপনার মধ্যে আছে জামাই বাবু। দেখেছো দেখেছো বলতে দেখেছো, তোমার সামনে আমায় কিভাবে অপমান করছে দেখেছো? একটা বোবা মানুষকে প্রশ্ন করে কি লাভ বলুন তো? সে কি তার মনের কথা মুখ ফুটে বলতে পারবে? মানে মানেটা নিশ্চয়ই আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। না না, আমি কি করে বুঝবো বলো? আমি কি করে বুঝবো? আমার কি তোমার মতো বুদ্ধি আছে? বুদ্ধি আমারও ছিল না, তবে এখন হয়েছে। আর ওই বুদ্ধি যতটা বেড়েছে, ধোকার ধাক্কা খেয়েই বেড়েছে। কি মধু হরলিক্স খেয়ে না। আর এই বুদ্ধির পরিচয়টা সবাই খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে মানে ওই যে কথাই আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে। আজকের এই অপমানের ফল সবাই খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। প্রস্তুত থাকুন। কিসের প্রস্তুতি নিব বাবা? বারবার দলে দলে আমাকে দেখতে এসে অপছন্দ করে চলে যাবে, কিংবা যাদের পছন্দ হবে তারা অনেক অনেক টাকা ফোন চাইবে। এটা আমি কিছুতেই মানতে পারছি না বাবা। ওরে মা, আমি তোর বিয়ের জন্য আর তোকে বলবো না রে। কেন জানিস মা, যে দেশে আজও মেয়ের বিয়ে দিতে গেলে ফোন লাগে, আর সেই ফোন না পেলে মেয়েদের শ্বশুর বাড়িতে অত্যাচার হতো। তাই সে দেশের মেয়েদের বিয়ে না করে বিপ্লব করে বুঝে দেওয়া উচিত। মেয়েরা খেলার বোতল নয়, আর তাছাড়া তোর শিক্ষা দীক্ষায় কম রে মা। অতিরিক্ত হলো না বাবা, অসুস্থ শরীরে অতিরিক্ত হলে তোমার শরীরের ক্ষতি হয়ে যাবে। দুদিন হলো তোমার ওষুধ বন্ধ আছে, টাকার জন্য তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। আচ্ছা মা, দেবী যে ফোন করে বললো অ্যাকাউন্টে টাকা পাঠাবে, টাকা তো এলো না রে মা। সেই জন্যই আমি টোটোদাকে বলে দিয়েছি, ফুল পেমেন্ট ছাড়া আমি আর প্রোগ্রামে যাবো না। দেখি না কি করে। তাহলে বাবার চিকিৎসা চলবে কি করে? যে কত টাকা বাড়িতে ছিল সব তোমার দেখাশোনায় খরচ হয়ে গেল। পাত্রপক্ষে এবারে নিশ্চয় পৌঁছেছে, কিংবা অপছন্দ করে চলে গেছে। আমি এখন কি করব বুঝতে পারছি না রে মা। বাবা বাবা সংসার চলবে কি করে? আচ্ছা বাবা, তুমি এত চিন্তা করছো কেন? তুমি? আমি তো সব ঠিক হয়ে যাবে, প্রোগ্রামের কল আমি পাবোই। তাছাড়া এক রাজনৈতিক দাদার সাথে আমার আলাপ হয়েছে, তিনি বলেছেন বেশ কিছু প্রোগ্রাম আমাকে দেবেন। আর তোমার শরীর খারাপের কথা শুনে বলেছেন যথেষ্ট সরকারি হেল্পই করবেন। তাছাড়াও একটা বড় প্রস্তাব নিয়ে আমি এখানে এসেছি। আরে দাদা, আপনি আমাদের বাড়িতে? কিন্তু মারাত্মক সারপ্রাইজ, আপনি আমাদের বাড়িতে? মনের বাড়িতে দাদা আসবে, তো অসুবিধা কোথায় বলো তো? ইন্ডিয়া বাবা। হ্যাঁ বাবা। থাক বাবু থাক। আর ইন্ডিয়া দিদি, তাই তো? নমস্কার। ঠিক বলেছেন দাদা, একদম
ঠিকই বলেছেন। চলুন বসবেন, চলুন। আমি একা বসলে হবে? ওদিকে বাইরে তোমার আরেকজন ফ্যান যে অপেক্ষা করছে, তাকে তো ডাকতে হবে। মা, ছি 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 ছি। এতে কি পরিচয় বলুন তো? আপনাদেরকে বাইরে বসে দেখে এসেছেন, বের করে আসতে বলুন। না মানে তোমার সাথে আলাপ নেই তো, সেই জন্য বলছিলাম। আরে বাবা, আলাপটাই তো কে হয়েছে? আলাপ করে দিচ্ছি, আলাপ করে দিচ্ছি। একেবারে ফ্যান, তারপর আপনার নিশ্চয় প্রিয়জন। প্রিয়জন মানে একেবারে অভিন্ন হৃদয়। আমার পায়ে কাঁটা বিঁধলে ওর পায়ে ব্যথা লাগে। বাবা, তাহলে তো দেখছি তাকে একটু অবহেলা করে চলবে না। মোটেই না। তাহলে তুমি তাকে সাদর সম্ভাষণ করে বাড়িতে ডেকে নিয়েছো, একেবারে জামাই আদর করে। জামাই আদর? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে? এই না, আমার বলছিলাম যে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে তো, ও সন্তুষ্ট হতে পারে তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আর আপনাকে বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। কেমন? যা বাবা, এরা দুজনাই বোবা হয়ে গেল নাকি? মানে আপনি অনেকক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। না না, তাতে কি হয়েছে? আপনি কেমন আছেন বলুন তো? ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে। এখন এখানে এসে সকলের সাথে আলাপ করে নে। এনেই বাবা, এনেই দিদি, আর আমি ঘটক। ঘটক? হ্যাঁ, ঘটকই তো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভক্তের সঙ্গে যে ভগবানের যোগাযোগ করিয়ে দেয় সেই হচ্ছে আসল ঘটক। কে? ব্যাপারটা নিশ্চয় বোঝাতে পেরেছি। কিন্তু ভক্ত ভগবান এসবের মানে? ওই যে দেবীর ফ্যান আমার ভাই বসন্ত, ও হচ্ছে দেবীর নাচ গানের ভক্ত। কে? ঠিক বলিনি বসন্ত? আর তুই বলেছিলি না ওর মধ্যে মা সরস্বতী বিরাজ করছে? সরস্বতী মানে ভগবান। তাহলে ব্যাপারটা হচ্ছে দেবী ভগবান আর তুই ভক্ত। বাবা, তুমি তো বেশ মজার মজার কথা বলো বাবা। তুমি এই ভক্ত আর ভগবানকে নিয়ে কথা বলো। আমি ভেতরের ঘরে যাচ্ছি। দীপা মা, বলো। তুই ওদের জন্য একটু চা করে এনে দে মা। ঠিক আছে বাবা, চলো ভেতরে চলো। তাহলে ভক্ত বাবাজি, এবারে ভগবানের পুজোটা দিয়ে দাও। আচ্ছা দাদা, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। না মানে, এই টাকাটা আপনি রাখুন। টাকা? কিসের টাকা? ওই যে ভগবানের পুজো, পুজো না দিলে কি ভগবানের মন পাওয়া যায়? একদম ঠিক। বুঝতে পেরেছি, আপনার প্রিয়জনের সাথে তথ্য সংস্কৃতি দপ্তরে দায়িত্বে আছেন। আচ্ছা দাদা, এটা কি কোনো সরকারি অনুদান? না না, এটা কোনো সরকারি অনুদান নয়। আসলে আপনার সংসারে এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন, তাই। আচ্ছা, প্রয়োজন তো অনেকেরই আছে, আপনি আমাকে দিচ্ছেন কেন বলুন? ওর ভালো মনে হয়েছে তাই তোমাকে দিচ্ছে, তাছাড়া তোমাকে দেবে না তো কাকে দেবে? এইবার আমি বুঝতে পেরেছি দাদা, নিশ্চয় কোনো সরকারি প্রোগ্রাম হবে, এটা তারই অ্যাডভান্সের টাকা, তাই তো? এই তো তুমি ঠিক বুঝতে পেরেছো। না, এবার টাকাগুলো রেখে দাও। আর বসন্ত, বসন্ত পরে এসে ডেটটা ফাইনাল করে যাবে। ও হ্যাঁ, ভালো কথা। এখানে কাছাকাছি কোনো মোটর বাইকের গ্যারেজ আছে? মোটর বাইক? হ্যাঁ, আমরা দুজনে আসছিলাম, হঠাৎ পিছনের চাকাটা কেমন যেন টাল খাচ্ছিল। এই রে, কি রে, খাচ্ছিল কিনা বল? কই, আমি তো বুঝিনি। আরে পিছনে বসে নি, অথচ বুঝতে পারলি না? না, তুই কি করে বুঝবি? তুই তো নিজেই এখন টলে আছিস। এই সত্যি আমি বুঝিনি। আর তুই কি করে বুঝবি? আর তুই কি করে বুঝবি? গাড়িটা তো তুই চালাসনি, গাড়ি চালিয়েছিলাম আমি, তাই আমার গাড়ি আমি বুঝে নেবো, তোর গাড়ি তুই বুঝে নে। এই না না, মানে বলছিলাম যে মোড়ের মাথায় কমসে কম সাইকেলের দোকান তো পাবো, যে ওখানে কি নাটটা বেশ ভালো করে টাইট দিয়ে আসি। নাটটা বেশ ভালো করে টাইট দেবে মানে? আরে তোর না, পিছনের চাকার আমার মোটর সাইকেলে। আচ্ছা দাদা, আমি বলছিলাম কি, আপনারা বাড়ি ফেরার পথে নাটটা টাইট দিতে পারেন তো? বুঝতে পারছো না তো? ওকে পিছনে বসালেই প্রবলেম হতে পারে, আচ্ছা। তাই আমি সিঙ্গেলে যাচ্ছি, ঠিক আছে। তোমরা ডবলে থাকো। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমার বন্ধুকে একটু সময় দাও। ও প্রদীপ দা, খুব একটা বার দেরি টেরি হবে না তো? আরে দেরি হলে হবে, তাতে অসুবিধা কোথায়? তুই ততক্ষণ তোর মনে না ডালগা করে মনের সব কথা খুলে বল। হ্যাঁ, আমি থাকলে তোর মনে না ডালগা করে কথা বলতে পারবি না। চালিয়ে যা ভাই, চটিয়ে প্রেমে চালিয়ে যা, চালিয়ে। তাহলে তাহলে টাকাটা রাখুন। কি ব্যাপার বলুন তো? আমার বুকে থেকে তাকিয়ে আপনি কি দেখছেন? দেখছি মনের যন্ত্রণা মনে গোপন রেখে মুখে এক মুখ সরলতার হাসি। আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? বলছি এই কারণে,
আপনার নাচ আপনার গান দেখে যখন অগণিত দর্শক মনে আনন্দ পাচ্ছে, ঠিক সেই সময় টাকার অভাবে আপনার বাবা ডাক্তার ওষুধ করতে পারছেন না। একজন শিল্পী যখন মঞ্চে অভিনয় করে দর্শকের মঞ্চে করে, তখন সেই শিল্পীর মনে থাকে সুখ শান্তির অভাব। তবুও সে কষ্ট দুঃখ কাউকে বুঝতে না দিয়ে তাকে হাসি মুখে অন্যকে খুশি করতে হয়। আপনি বড়লোকদের বিয়ে বাড়িতে আমাদের মতো শিল্পীদের অনুষ্ঠান করতে হয়, অথচ টাকার অভাবে নিজের দিদির বিয়ে আটকে পড়ে থাকে। সত্যি শিল্পীদের জীবন কি মর্মান্তিক, তাই না? শত দুঃখ কষ্টের মধ্যে শিল্পীকে নাচতে হয়, গাইতে হয়, অভিনয় করতে হয়। শিল্পীর মা মারা গেছেন, তবু শিল্পীকে মঞ্চে উঠে সেই রাতে প্রোগ্রাম করতে হয়। বাবা স্ট্রোক করে অজ্ঞান অবস্থায় হসপিটালের বেডে মৃত্যুর সঙ্গে পঞ্চা লড়ছে, তবু শিল্পীকে মঞ্চে উঠে প্রেমের দৃশ্যে অভিনয় করে শ্রোতা বন্ধুদের মন সন্তুষ্ট করতে হয়। বাড়িতে শিল্পীর শিশু সন্তান একটু দুধ পাচ্ছে না, তবু শিল্পীকে মঞ্চে উঠে মদ মাংসের পাটিতে হই হুল্লোড় করতে হয়। নিজের মুখের হাসি চুরি করে অন্যের মুখে হাসি ফোটানোই হচ্ছে শিল্পীর কাজ। দেখুন না, আমার সংসারে তো কত অভাব, তবু কি কেউ কোনোদিন বুঝতে পেরেছে? কেউ কোনোদিন বুঝতে পেরেছে আমার সংসারের অভাবে জ্বালা? বুঝতে পারেনি কোনোদিন। আমি অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। সরি, মানে আমার সংসারের অভাবের কথাগুলো আপনাকে আমি বলে ফেললাম, কিছু মনে করবেন না প্লিজ। সত্যি কথা বলা তো পাপ নয়। জানেন, আমি যখন রাজ্যকে প্রোগ্রাম করে টাকা নিয়ে বাড়ি ফিরে আসি, তখন দেখি বাড়ির সবাই প্রতীক্ষার প্রহর গুনছে কখন আমি আসবো। আমার উপার্জনের টাকায় যখন চাল ডাল কিনে নিয়ে এসে রান্না হয়, তখন মনে হয় দেবদার ভোগ রান্না করা হচ্ছে। সবাই যখন খেতে বসে, তখন মনে হয় স্বর্গের দেব দেবীর এসে আমার দেওয়া পুজোর ভোগ খাচ্ছে। সত্যি আমার পরিবারের মানুষগুলো ভগবানের থেকেও ভালো, খুব অল্পতেই সন্তুষ্ট হয়। আপনি শুধু শিল্পী নন, জানেন, আপনি একজন মহান মহান মানুষ। তাই তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে সামনাসামনি আলাপ হয়ে। আমি তো এত কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কত নামি দামি জায়গায় এই প্রোগ্রাম হওয়ার পর কমিটিটা কত ভালো মন্দ খাবার এনে আমাদের খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মনে পড়ে যায় অসুস্থ বৃদ্ধ বাবাকে একটু ফল খাওয়াতে পারি না, আর আমি এই খাবার খাবো। কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যে সেজে গুজে আমাদের ভালো জামা কাপড় পরতে হয়, কারণ আমি শিল্পী নিজের ভালো লাগার জন্য নয়, দর্শকদের ভালো লাগানোর জন্য আমাদের সাজতে হয়। বুঝতে দিতে পারি না সংসারের অভাবে জ্বালা। আর সেই অভাব যেন 5টা প্রোগ্রামের টাকা আপনি পেলেন না, তাই তো? আপনি জানেন কি করে? সেদিন আপনার অনুষ্ঠান শেষ হওয়ার পর গ্রিন রুমের আড়াল থেকে আপনার আর অ্যারেঞ্জার টোটার সমস্ত কথাই আমি শুনেছি। শুনে আমার মনে হলো ওই টোটা আপনাকে 1টা টাকাও দেবে না। তাই তো আমি নিজে টাকাগুলো জোগাড় করে আপনার কাছে ছুটে এলাম। আপনি কি করেছেন আপনি? এই টাকা আপনি ফেরত দিন। কেন ফেরত দেবো? মনে করুন না সেদিন সুযোগ পাইনি, তাই আজকে বকশিশ দিলাম। আমি কারো দয়া আপনার দিই না। ভগবান তো ভক্তের দয়া দেন নেয় না, ভক্তের পুজো নেয়। তাই আমার পুজো মনে করে টাকাগুলো আপনি রাখুন। ভগবান কিন্তু ভক্তের পুজো ফিরিয়ে দেয় না। এই ভগবান তো বধির কথা বলতে পারে না, তাই ফিরিয়ে দেয় না। আপনিও বধির হয়ে থাকুন, শুধু ভালোবাসার পাত্র শ্রদ্ধার পুষ্পার্ঘ আর মিষ্টি মনের দয়ার শুভ দৃষ্টি দিয়ে এই টাকাগুলো আপনি গ্রহণ করুন। আপনার কথার মধ্যে না জাদু আছে, আর আপনার কণ্ঠে আছে মধু। শুধু তাই নয়, বিশ্বাস করুন আমি মুগ্ধ আপনার নৃত্য দেখে। তাই তো শুদ্ধ চিত্তে আপনার সঙ্গে মিশতে চাই। আচ্ছা, আমার তো অনেক ফ্যান আছে, কেউ তো আপনার মধ্যে পাগল হয়নি। তার জন্য তো তাই আপনি আমাকে পাগল করেছেন। তো আপনি আপনার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, ঘুম থেকে উঠে আপনাকে দেখতে পাই। ঘুমাতে যাওয়ার আগে অবধি এই এক ছবি আমার চোখের সামনে ভাসে। অনেক দূরে ভাসিয়ে দিন, অনেক দূরে ভাসিয়ে দিন, নইলে চোখের সামনে ভেসে ওঠা বস্তুটা ডুবে গেলে আপনি কষ্ট পাবেন। না, আমি ডুবতে না দিয়ে তাকে শান্তি ডাঙায় তুলে আনবো। সামান্য জিনিসের জন্য কেন আপনি জীবনে রিস্ক নেবেন? ভয়ঙ্কর স্রোতে যদি নিজে ডুবে যান। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আমি ডুববো না, আমি বাঁচবো। সে বিশ্বাসের চারা গাছটা কোথায় রোপণ করবে? আমার মনের জমিতে, যেখানে আছে ভালোবাসা আর উর্বর মাটি। যে মাটিতে চারা গাছটা রোপণ করবেন, গ্রীষ্মের প্রখর তাপে গাছটা যদি শুকিয়ে যায়, গভীর মনের অতল তল থেকে জল তুলে এনে সেই জল আমি গাছের গোড়ায় ঢালবো। গাছটা যখন বড় হবে, ফুলে ফলে ভরে উঠবে, সেটাই তো হবে আমাদের ভালোবাসার ফসল। আর সেই ভালোবাসার ফসল আপনি
সঠিক বলে রায়না দাঁড়িয়ে আপনি কি শুধু আপনাকেই দেখতে পাচ্ছেন আর কাউকে দেখতে পাচ্ছেন না? কই না তো। চোখের ঠুলি সরিয়ে দেখুন সেই ভালোবাসার গাছটা। মনের অ্যালবামের পাতা খুলে দেখুন নবুজ মনের সবুজ সাথী আপনাকে ঠিক কি বলছে। কি বাতাসে কি বলতে চাইছে? বাতাসে কান পাতুন, তাহলে আপনি শুনতে পাবেন সে যেন আপনাকে বলছে বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না দাবানল যেন ঝরারে পার পার সীমানা। স্বপ্নের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আর অচেনা অচেনা অচেনা। বাতাস গুনগুন ভালোবাসা আজ বন্ধ, কোনো কথা শোনে না, বিশ্বাসে যেন জাতকের বুক ভাঙা বাসনা। স্বপ্নের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আর অচেনা অচেনা অচেনা। বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। না 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 না, আমি কোনো ভুল করছি না তো, কোনো ভুল করছি না তো আমি। পাগল হয়েছিলেন, আমাকে কেন পাগল করে তুললেন আপনি? আমি জানি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমার কি এটা করা উচিত হবে? আমার বাড়িতে দিদি আছে, দিদি যতক্ষণ না কিছু হচ্ছে আমি তার জন্য তো আমি আছি। এই না না, চমকানোর কিছু হয়নি, চমকানোর কিছু হয়নি। তোমার পাত্র যখন ঘটক হয়ে আনতে পেরেছি, তখন দিদির জন্য পাত্র নিশ্চয়ই পেয়ে যাব। যাক সে কথা, মনে না ডালগা করে মনের সব কথা খুলে বলা কি হয়ে গেছে? মানে যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে মাসিমাকে ডাকবো। মাসিমা? মাসিমা মানে মানে মাসিমা আমার মা? আমার মাকে ডাকবে কি গো? না মানে মা এখন কোথায়? পাশের ঘরে তোদের বিয়ের ব্যাপারে দেবীর বাবার সঙ্গে ফাইনাল করছে। সে কি কি মানে- বলছেন দাদা? আরে দাদার কি বলবে, যা বলার তোমরা দুজনেই তো বলে নিয়েছো। এবার বাকিটা বলবেন মাসিমা। আজ আমি কিছু বলবো না। বসন্ত যেদিন দেবীকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে সেদিন বলবো। বলবো তুমি সুখী হও মা, তুমি সুখী হও। মা প্রণাম কর, স্বর্গ থেকে দেবী যে মরতে নেমে এসেছে, ভক্তি করে প্রণাম কর, আশীর্বাদ করুন দিদি। মা আমি আমার মেয়েকে হারিয়েছি, তুমি আমার মেয়ের জায়গাটা পূরণ করবে। আমার আশীর্বাদে হাত সব সময় তোমার মাথায় থাকবে। তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে যাবে, সংসার মন্দিরকে স্বর্গ করে গড়ে তুলবে। শুধু একটা কথা দেবে মা। কি কথা বলেন না মা? মাগো তুমি জমিদার বাড়ির বউ হয়ে যাবে। ও বাড়ির কোনো বউ অকারণের বাড়ির বাইরে যায় না। ঠিক আছে। তাই তুমিও তোমার নাচ গানের প্রোগ্রাম করতে কোনোদিন কোনো স্টেজে যাবে না। আমি স্টেজে যাবো না মানে কি বলছেন আপনি? কিন্তু মা আমার এতদিনের সাধনা। গান তুমি বাড়িতে গাইবে, আমি শুনবো, আমার আত্মীয় স্বজনরা শুনবে। তুমি কোনো স্টেজ প্রোগ্রাম করবে না। আমি তোমার মা হয়ে তোমার কাছে ভিক্ষে চেয়ে নিচ্ছি। চিচি না, আপনি কি করছেন বলুন তো? ঠিক আছে আমি আপনাকে কথা দিলাম মা। মাগো
আমি তোমায় রাজরানী করে রাখবো মা, রাজরানী করে রাখবো। তুমি সুখী হবে, তোমার বাবার মুখে হাসি ফুটবে। আজ আমি স্বীকার করছি, রাত শেষ হয়ে যেমন সকালের সূর্য দেখা যায়, তেমনি প্রত্যেকটা মানুষের দুঃখের দিন চলে গিয়ে আনন্দের দিন আসে। তাই আজ এই হ্যাঁ রে মা। আনন্দের দিনে সঙ্গে করে যে হারটা আমি নিয়ে এসেছি, সেই হার যে আমি তোমার গলায় পরিয়ে দেবো মা। জামা যা, ওনার কাছে জামা যা, ওনার কাছে যা। আহা কি মধুর দৃশ্য, কোথাকার জল কোথায় গড়িয়ে গেল। বাবা প্রদীপ, জল এখনো অনেক দূর গড়াবে, এখানেই শেষ না। মানে 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 আমি যাকে খাবার দিই তাকে আমি আর পেটা খাওয়াই না, তাই এই বাড়িতে অর্ধেক নয়, আমি পুরোটাই দিয়ে যাব। এভাবে কেন বলছো মা? আমি তো তোমাকে চিনি। শুধু তুই চিনিস, আমি চিনি না? তুই একা ছেলে, আমি কি কেউ নই? আরে বাবা, আমি তোকে কোনোদিন আলাদা চোখে দেখিনি। তুই আর বসন্ত আমার দুই ছেলে, দুটো রত্ন। একদম ঠিক কথা বলেছো। জন্মের পর থেকে আমি মাকে তো কোনোদিন দেখিনি, তাই তুমি আমার মা। সেই মায়ের একটা কথা রাখবি বাবা, না হলে আমি শান্তি পাবো না। বল বাবা, রাখবি? বলো মামাই কি করতে হবে? আমার আর একটা মেয়েকে তোকে ঘরে নিয়ে যেতে হবে। আমার দুই মেয়ের বুকে হাসি না দেখলে আমি তো শান্তি পাবো না। এসো এসো মা দীপা, আমার কাছে এসো। জানো তো মা, আমার এই ছেলে কিন্তু আমার কথা ফেলতে পারবে না, তাই আমি মা হয়ে আমার গলার হার তোমার গলায় পরিয়ে দিয়ে নিজে শাক বাজিয়ে আমার দুই পুত্র আর পুত্রবধূকে আশীর্বাদ করে গেলাম। আজ এই আনন্দের হাতে একটু মিষ্টি মুখ করে সবাই আনন্দ করো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো দাদা। কি ব্যাপার, তোমরা সবাই চুপ কেন? মিষ্টিকে মিষ্টি গলায় সবাই মিলে বলো। আজ বহুলির শুভ্র পাশারি দুপুটা এমন স্বপ্ন কখনো দেখিনি স্বর্গ এসেছিলাম আমি। স্বর্গ বানাবে, ঘুচিয়ে দেব। বিয়ে আমি হতে দেবো না। আমার লেজে পা দিয়েছে, এমন ছবল মারবো, এক ছবলে ছবি করে দেবো। মাথা ঠান্ডা করো গুরুদেব। বয়সে তুমি ছোট হলেও আমি জানি আমার থেকে তোমার বুদ্ধি, সাহস, ক্ষমতা অনেক বেশি। কিন্তু এটাও ঠিক, ক্রোধ বুদ্ধি বিনাশ করে। এই বিশালক্ষী মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করছি, আপনার মেয়ে বুলটির সাথে আমার শালা বসন্তর বিয়ে হবে। বুলটি হবে এই বাড়ির বউ। ও দেবীর সঙ্গে বসন্ত যতই আশীর্বাদ হোক, নতুন করে মন্দিরে দাঁড়িয়ে আপনার মেয়ে বুলটি আমার শালা বসন্তরা বলে আংটি পরিয়ে দেবে। আমি আংটি তৈরি করে বুলটিকে দিয়ে দিয়েছি, আর ওই আংটি নিয়ে বুলটি এই মন্দিরে এক্ষুনি আসবে। আর আমি আমার শালাকে বিশেষ প্রয়োজন আছে বলে মন্দিরে ডেকে পাঠিয়েছি। ও আসলে আমরা কোনো কিছু অছিলা একটু দূরে সরে যাব, বেশি দূরে নয়, কাছাকাছি থাকবো। তারপর তোমার ট্রেনিং মতো আমার মেয়ে বুলটি খেলা শুরু করে দেবে। আমি আমার মোবাইল রেডি করে রেখেছি, স্যার ওদের কটা ছবি তুলে দেবো। বাজিমাত করতেই হবে। কিন্তু শিষ্য, বলছিলাম কি, নিজের মেয়েকে নিয়ে যে খেলা খেলছেন, আপনার মেয়ে যখন তখন খেলা পাল্টে দিতে পারে। মানে বিয়ের পর যদি বসন্তের সঙ্গে বেইমানি না করে গুছিয়ে সংসার করে, তাহলে তো সম্পত্তি কানা করি আপনি পাবেন না। অবশ্য মেয়ে খুশি হলেই আপনি খুশি, মেয়ে রাজরানী হলেই আপনার আনন্দ। সম্পত্তি আমার চাই, মেয়ের সুখে আমি সুখী নয়। মেয়ে রাজরানী হলে আমার কি লাভ? আরে ওই মেয়ে কি আমার মেয়ে নাকি? শুয়োরের বাচ্চাটা কি বললো?
কি বলেন? ওই মেয়ে আপনার মেয়ে নয়? না, তুমি আমার গুরুদেব, তোমার কাছে কিছু লুকোবো না। এসো, কানে কানে বলি, এসো। কি আশ্চর্য! ওই পাড়ার মেয়ে আপনার মেয়ে, তাহলে তো খেলা জমে যাবে। আপনার মেয়ে জানে যে আপনার মেয়ে নয়? ও সব জানে। ওকে দুরূপে তাস করে আমি আমার খেলা শুরু করবো। বল্টির সাথে বসন্তর বিয়ে দিয়ে সব সম্পত্তি আমার চাই। তুমি জানো না তুমি কার কাছে গোপন কথাগুলো বলে গেলে? তুমি যেমন তোমার মেয়েকে নিয়ে খেলবে, আমিও তেমনি আমার বুদ্ধি দিয়ে তোমায় নিয়ে খেলবো। কি ব্যাপার জামাইবাবু, হঠাৎ এই মা বিশালাক্ষীর মন্দিরে আমাকে জরুরি তলব কেন? ওই যে বলটি, তোমার বিয়ের খবরটা শুনে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমার কাছে তো কেঁদে কেঁদে অস্থির। আমি কান্নার কি আছে, কান্নার কি আছে? আমি আমার সোনার মন্দিরে ডেকে পাঠাচ্ছি, তুমি মাকে সাক্ষী রেখে বলবে এই ভুল আর তুমি কোনোদিন করবে না। সত্যি আজ আমি যা করব তা দেখে অনেকেরই ভুল ভেঙে যাবে। এই তো ভুলকে এসে গেছে। না বলতে তুমি খুব অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। এক কাজ করো, মাকে সাক্ষী রেখে ওর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। এটা তোমাদের দুজনের ব্যাপার, এর মধ্যে আমি নেই, আমি আসি। বসন্তদা, বসন্তদা, তুমি আমায় ক্ষমা করে দাও। বসন্তদা, নিজের ভুল বুঝতে পারার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ দুটি। চলো বসন্তদা, মন্দিরে গিয়ে মায়ের সামনে তোমার হাত ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব, নাহলে যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। চলো না বসন্তদা। আচ্ছা চলো চলো। পড়ে গেলে কি করে? ও মা গো, কি যন্ত্রণা! ও বসন্তদা, তুমি আমায় টেনে তোলো না গো, আমি তো একা দাঁড়াতেই পারছি না। ঠিক আছে, আমি তোমাকে টেনে তুলছি। ওঠো, আস্তে আস্তে। হ্যাঁ, ক্ষমা চাওয়ার আগেই মনে হয় মা আমাকে শাস্তি দিয়ে দিয়েছে। মা গো, কি তুমি এভাবে খোঁড়াচ্ছ কেন? তোমার পাটা ভেঙে গেল নাকি? আরে পা ভাঙেনি, মন ভেঙেছে। তুই ওকে একদম ছাড়বি না। যে আংটি আমি তোকে দিয়েছি সেই আংটি এই মন্দিরে তুই ওকে পরিয়ে দে। খবরদার, খবরদার বুটি, এভাবে তুমি আমাকে এখানে ডেকে এনে এত বড় নোংরামো করো না। এক পাও তুমি নড়বে না, তাহলে কিন্তু ভুল করবে। আমি গোটা গ্রাম জড়ো করেছি, ওই দেখো কত লোক এসেছে আমার ডাকে। আজ আমি সবাইকে বুঝিয়ে দেবো তোমার আমার সম্পর্ক। আজ আমাকে কেউ থামাতে পারবে না, সবাইকে বুঝিয়ে দেবো আমি তোমার কে। তুমি কি সারা বাবু, তুমি কি? তোমার জন্য আমাদের মান সম্মান সব জনের যদি গেল। বিয়ে ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও এই মন্দিরে দাঁড়িয়ে মেয়েটার সঙ্গে বিশ্বাস করুন জয় বাবু, আমি কোনো ভুল করিনি। ভুল যখন করনি তাহলে ওকে মেনে নাও। আরে না মানলে আমি মানবো, আমার মেয়ে মানবে। ও একটা মেয়ে, ওর ইজ্জতের দাম নেই। এরপরে মেয়ের আমি বিয়ে দিতে পারবো। কি গাবসা, আপনারা কি বলেন? একটা মেয়ের ইজ্জতের দাম দেওয়া উচিত কিনা আপনারা বলুন। কি হলো সারা বাবু, নীরব কেন? ওকে কাছে ডেকে নিয়ে বেশ তীর মর্যাদা দাও। বুঝে একটা কাজ করো তো, ওই আংটিটা ওরা গুলো পরিয়ে দাও। তুই কি করলি বাবা? আমি এখন গ্রামবাসীর কাছে মুখ দেখাবো কি করে? ছি ছি ছি, এই তোমার বিবেক, এই তোমার রুচি? না না বসন্ত, তুই আমার ভাই নোস, কতকাল তোর আশীর্বাদ হয়ে গেছে, তারপরেও তুই কি করে এই নোংরামো করিস? তুই আমার ছেলে নোস, আমি তোকে জন্ম দিইনি। আমি চাকর হয়ে বলছি, তোমার মুখ আমি দেখবো না। চলুন না, কেউ যাবে না। যে ভুল বসন্ত করেছে সে ভুলের শাস্তি ওকে পেতেই হবে। শাস্তি নয়, শাস্তি নয়,
শান্তি চাই, আমি শান্তি চাই। বুকের মধ্যে, এই বুকের মধ্যে যে অহরহ আগুন জ্বলছে, সেই আগুন নেভাতে আজ এই আংটি আমি বসন্তের আঙ্গুলে পরিয়ে দেবো। এসো এসো আমার কাছে, আমার চোখে চোখ রাখো। আজ মা বিশালাক্ষীর সামনে এতে আংটি নয়, এতে আছে ধান, দূর্বা, চন্দন। সেই চন্দনের ফোঁটা তোমার কপালে পরিয়ে দিয়ে, ধান দূর্বা তোমার পায়ে দিয়ে, আজ থেকে আমি তোমার বোন হয়ে গেলাম। বাবা, জোর করে মানুষ খুন করা যায়, কিন্তু জোর করে কোনো মানুষের সিঁদুর পরে সংসার করলে সেই সংসার কোনোদিনও সুখের হয় না। তাই আমি সবাইকে বলছি, মেয়েরা সিঁদুর পরার আগে ভালো করে চিন্তা করো। সিঁদুর নিয়ে খেলা করো না, সিঁদুর খেলার জিনিস নয়। এক চিলতে সিঁদুর একটা মেয়ের জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। কি কি অজয় বাবু, কেমন তেলা খেছে লাথি ভেঙে ওই গেল ঠ্যাং, খেছে লাথি ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার ও চালু রে দেখলে কেমন তুমি কে, ও চালু রে দেখলে কেমন তুমি কে, খেছে লাথি ভেঙে ওই গেল ঠ্যাং, খেছে লাথি ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চালু রে দেখলে কেমন তুমি কে, ও চালু রে দেখলে কেমন তুমি কে। আশ্চর্য, বুলটি হয়ে গেল বসন্তের বোন। কি হবে? না 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 না, বসন্ত যদি দেবীকে বিয়ে করে তাহলে তো আমার বুকিং অফিস বন্ধ হয়ে যাবে। দেবী ছাড়া কারো নামে কোনো বুকিং নেই। যেসব কমিটি আসছে সবাই দেবীকে চাইছে। ও শালিকে হাত ছাড়া করলে মাঠে মারা যাবো। কি করি কি করি কি করি? ও মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না। কি ফালতু চিন্তা করছেন? এই কলির চাণক্য থাকতে আপনার ভয়টা কিসে? মনে রাখবেন, একবার হেরেছি কিন্তু বারবার আমি হারবো না। কিন্তু দেবীর বিয়ে হয়ে গেলেই তো সর্বনাশ। বিয়েটা হতে দিন না। বিয়ে হবে, মালা বদল হবে, সিঁদুর দান হবে, সাত পাকে ঘুরবে, লোকজন খাওয়া দাওয়া করবে, সানাই বাজবে। সবই তো হবে, কিন্তু আমার বুকিং এর কি হবে? বন্ধ হয়ে যাবে। আপনার বুকিং অফিসটা বন্ধ হয়ে যাবে। আরে মশাই, সবার কপালে সবকিছু সব। লক্ষ্য করে দেখবেন, কারো আঙুলে পান্না, কারো আঙুলে হিরে, কারো আঙুলে চুনি, কারো আঙুলে গোমেদ, আবার কারো আঙুলে মুক্ত। তাহলে আমার কি করা উচিত? আপনি যা বলবেন আমি তাই করব। শুধু দেবীকে পাবেন, দেবীকে আপনি পাবেন, তবে আমি যা বলবো সেই মতো আপনাকে কাজ করতে হবে। যেখানে যেখানে যেতে বলবো সেখানে সেখানে চলে যাবেন। যা যা বলতে বলবো তাই তাই বলবেন। মানে আপনি তন্ত্রধারক, তাই তো? যে মন্ত্র বলবেন আমি তাই বলবো। তো দেখুন না মশাই, খেলাটা কেমন জমিয়ে দিই। ওই দেবী, দেবী আপনার বুকিং কাজ করবে। ও দেবী, দেবী, নামটা শুনলেই না আমার আমার শরীরটা কেমন যেন নেচে নেচে ওঠে। আমার মনটা কেমন যেন উথাল পাথাল করে। ওরে পটলের মতো টানা টানা দুটো চোখ, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট, কাশ্মীরি আপেলের মতো লাল লাল দুটো গাল। মনে হয় একটা করে কামড় নেই আর এক পেক করে খাই মা। রাতে নশে मस्त समा है, आज नशे में सारा जहां है। रात नशेली मस्त समा है, आज नशे में सारा जहां है। आए शराबी मौसम भर का है। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल गई हमसे ना हो
খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজ কেমন সুন্দর হাসতে হাসতে দুটো মেয়ের বিয়ে হয়ে গেল। ভগবানের আশীর্বাদ থাকলে সবই হয়। মেয়ে দুটো স্মৃতির সিঁদুর জল জল করছে দেখে আমার সব রোগ সেরে গেছে। আজ আমি বুঝতে পারছি আমার মনের রোগ কি বড় রোগ। মাথার উপর দুটো সমাপ্ত মেয়ে থাকলে কোনো গরিব বাপের কি খাওয়া ঘুম থাকে নাকি? আজ আমি বলতো একেবারে ঝাড়া হাত পা। নমস্কার, খুব সুন্দর। গরিব হলেও খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা দারুণ। আমার কি কিছু করার ক্ষমতা ছিল নাকি? যা করেছে আমার দুই জামাই করেছে, খরচ খরচা সব ওরাই করেছে। এই বাজারে ওই রকম জামাই পাওয়া ভাগ্যে। দুজনেরই খুব উদার মন। ছোটবেলা থেকে তো ওদের দেখছি যেন রাম আর লক্ষণ। কিন্তু এত আনন্দের মধ্যেও কি যেন একটা কষ্ট হচ্ছে ভাই। মনে হচ্ছে আমি অনেক কিছু পেয়েও আমার চারিদিকটা শূন্য। মনে তো হবেই দাদা, মেয়েদের বাবারাই বোঝে এই শূন্যতা। সেই ছোট্টবেলায় ওদের মা মারা গেছে, আমি ওদের মানুষ করেছি। অভাবের সংসার হলেও স্নেহ ভালোবাসার অভাব আমি কোনোদিন বুঝতে দিইনি। বাবা, দেবী মা, কাল সকাল হলেই আমরা দুই বোন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। তুমি ভালো থাকবে তো বাবা? কেন থাকবো না রে মা? কন্যাদায়গ্রস্ত বাবা কন্যাদায় থেকে মুক্তি পেল, এর থেকে আনন্দের কি কিছু হয় রে মা? মেয়েরা বড় হলে বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়। সেই বোঝা আজ তোমার নেমে গেল, তাই না বাবা? সবসময় দুশ্চিন্তা করতে আমাদের দুই বোনকে নিয়ে। আর তোমার কোনো চিন্তা রইল না, কোনো চিন্তা রইল না বাবা। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? এই দেখো, আমি কিন্তু একটু কাঁদছি না। কেন জানো? আমি কাঁদলে তুমি যে আরো কাঁদবে, তাই না বাবা? আরো কাঁদবে তুমি, আরো। আমি তোমায় ছেড়ে কেমন করে থাকবো বাবা? ঘুম থেকে উঠলে কে তোমার পা টিপে দেবে? সকাল হলে কে ব্রাশে মাজর লাগিয়ে বলবে যাও ব্রাশ করে মুখ হাত ধুয়ে এসো? কে এনে চায়ের কাপটা তোমার সামনে ধরবে? কে তোমার স্নানের জল গরম করে দেবে? দুই মেয়েকেই তো এই বাড়ি থেকে বিদায় দিচ্ছ বাবা। ওরে মা, তুই চুপ কর মা, আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে। বুক ফাটিয়ে কেঁদে তোমার বুকটা হালকা করো না বাবা। আজ তো তোমার আনন্দের দিন। তবে এত জল তোমার চোখ থেকে কেন ঝরছে বাবা? আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তুমি কাঁদবে তুমি? না রে মা, আমার এই কান্না তোদের প্রতি আশীর্বাদ রে মা। স্বামীরে তো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যায় বাবা। কিন্তু কজন মেয়ে সুখী হয় বলতে পারো? মেয়েদের ভাগ্যটা সাপ লুডো খেলার মতো। কেউ বা মই পেয়ে উপরে উঠে যায়, আবার কেউ বা সাপের মুখে পড়ে নিচে নেমে যায়। এমন লক্ষণের কথা বলিস না রে মা। আচ্ছা বাবা, মেয়েদের ভাগ্যটা এমন বলেই কি ঈশ্বর মেয়েদেরকে এত সহ্য করার ক্ষমতা দিয়েছে? না মা। নইলে দেখো, একটা ছেলের বাবার সাথে একটা মেয়ের বাবার কত তফাৎ। মেয়ের বাবা বুক ভরা কষ্ট নিয়ে তিল তিল করে বেড়ে ওঠা মেয়েটিকে বিদায় দিয়ে কাঁদে, আর ছেলের বাবা হাসতে হাসতে বাড়িতে সেই মেয়েকে বরণ করে ঘরে তোলে। একটা গাছ লাগিয়ে বড় করে তোলার পর বাড়ির উঠোন থেকে অন্য জায়গায় বসালে সেই গাছটা বাঁচে না বাবা। কিন্তু একটা মেয়েকে এক জায়গায় জন্ম নিয়ে মানুষ হয়ে বড় হয়ে তাকে অন্যের সংসারে গিয়ে বাঁচতে হয়। আরে মা, এত কষ্ট পাস না রে মা। হায় মা, আমার বুকে হায় মা। ছোটবেলা থেকে তো তোমার বুকে করে রেখেছে বাবা, এখনো তোমার বুকেই আছে। যত দূরেই থাকি না কেন তোমার বুকেই থাকবো। মন্দিরে দেবী বিসর্জন হয় বাবা, কিন্তু বাবা মায়ের বুক থেকে কোনো সন্তান কোনোদিন দূরে যেতে পারে না। তাই বাবা মায়ের সন্তানের শ্রেষ্ঠ গুরু সেই মহাগুরু চরণ থেকে আজ আমাদের দুই বোনকে বিদায় নিতে হচ্ছে বাবা। আমাদের দুই বোনকে বিদায় নিতে হচ্ছে। বিদায়। ওর মা, আমার কথা বলিস না রে মা। এটাই তো চিরন্তন। মেয়েরা বাবার ঘরে থাকার জন্য জন্মায় না রে। শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, আর সেই নিজের বাড়িতে যাবার সময় তোদের তো মানে আমি তোদের থেকে কোনো পারবো না বাবা, আমি পারবো না, কিছুতেই পারবো না বাবা, আমি পারবো না। কোনো কাজ চলে দিয়ে বলতে পারবো না ছোটবেলা থেকে তুমি আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছো, তার সব ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। আমি পারবো না বাবা, কিছুতেই বলতে পারবো না। আচ্ছা বাবা, বাবা মায়ের ঋণ কি কোনো সন্তান শোধ করতে পারে? পারে না বাবা, পারে না। আর চিরন্তন নিয়মের কথা বলছো? মেয়েদেরকে বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরকে নিজের ঘর বলে মনে করতে হয়। এই কারণেই আসলে পরকে আপন করে নেওয়ার ক্ষমতা শুধুমাত্র মেয়েদের আছে বলে। মেয়েদের জীবন যায় না, যন্ত্রণার। বলি দেখো, মেয়েরা চাকরি না করলে সবাই বলবে আরামে বসে বসে খেয়ে মেয়েটা মোটা হচ্ছে। আবার চাকরি করে রাতে বাড়ি ফিরলে সবাই বলবে মেয়েটা দুশ্চরিত্রা। প্রেম না করলে আমরা অহংকারী, আবার প্রেম করলে পাড়া প্রতিবেশীর শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল।
আর প্রতিবাদ করলি আমরা খারাপ? গুছিয়ে বলেছো মামনি, একদম বজ্জাত সমাজের মুখে জুতো মারা কথা। রে বোন, বাবাকে ছেড়ে চলে যেতে হবে বলে তুই একাই বাবার আদর খাচ্ছিস, আমার ভাগটা আমাকে দিবি না? ওরে মা, কাটা গায়ে নুনের চেটে দিস না রে। কেন দেবো না? ছোট থেকে তুমি আমাকে বোঝা মনে করেছিলে। আমি তোমার ঘরে বসে বসে খাচ্ছিলাম, তাই বড় হতে না হতেই আমাকে তাড়ানোর জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছিলে। নেহাত আমি সুন্দরী নই, আর তোমার টাকা নেই, নইলে কবেই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আমি বুঝেছি মা, তোর খুব কষ্ট হচ্ছে, তাই তুই অমন করে কাঁদছিস। ও, তুমি শুধু দিদির কান্নাই দেখতে পাচ্ছ, আর আমার বুঝি কষ্ট হচ্ছে না? কষ্ট হবে না? তোমরা তো নিজেদের জন্য কষ্ট পাচ্ছ না, কষ্ট পাচ্ছ বাবার জন্য। ভাবছো পুরো বাবাটাকে কার কাছে রেখে যাব? আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার তো বাবা মানে, তাই বাবার মতো গার্জেন হয়ে আমার কাছে থাকবে। প্রদীপ তো তুমি? হ্যাঁ দেবী। দীপা, দীপা তুমি খুশি তো? আমি খুব খুশি হয়েছি, খুব নিশ্চিন্ত হলাম। স্বাভাবিক, ছোটবেলা থেকে আপনি যে বাবার দেখাশোনা করেছেন। কিন্তু উপার্জন করে সংসার চালিয়েছে দেবী। আমার দুটি রত্নকে। এসো এসো বাবা বসন্ত, আমার কাছে এসো। তোমাদের দুজনের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। যেন শিব দুর্গা আর লক্ষ্মী নারায়ণ, কি সুন্দর মানিয়েছে। আর কারো কোনো দুশ্চিন্তার কারণ নেই। বাবা থাকবে বড় মেয়ের ঘরে, আপনাকে সঙ্গে করে নিয়ে আমি যাব। তাই সব বরযাত্রী চলে গেলেও রাতটুকু এখানে থেকে সবাইকে নিয়ে আমি যাব। চলো চলো চলো, আমরা বাসরে চলো। বাজাও বাজাও, আরো জোরে জোরে সানাই বাজাও। আমার বাড়িতে যে আনন্দের হাট বসেছে, আনন্দের হাট। না রে, একটু পরে সব নিরানন্দ হয়ে যাবে। আনন্দ করবো তো আমরা, তাই তো শত অপমান সহ্য করে নির্লজ্জের মতো বিয়ে বাড়িতে উপস্থিত আছে। এক কান কাটা, তবুও সে লজ্জা পেয়ে লুকিয়ে পথ চলে। আর আমরা দু কান কাটা বাজারের মধ্য দিয়ে উঁচু মাথা করে হাঁটি, তাই না গুরু? শিষ্য, একটা কথা আছে না, লজ্জা ঘেন্না না ভয়, তিন থাকতে নয়। তাই তো লজ্জাকে হজম করেছি, ঘৃণাকে দূরে ঠেলে ফেলে দিয়েছি, আর ভয়কে জয় করেছি। তবে তো আমরা পুরুষ। গুরু, কাজ সাকসেস হলেই একদিন তোমাকে নিয়ে যাব ওই পাড়ায় স্ফূর্তি করতে। কি আশ্চর্য, এই বয়সে! আচ্ছা, ঘোড়া পায় এত রস আসে করতে বলুন তো? প্র্যাকটিস আছে না, যে কোনো ব্যাপারে প্র্যাকটিস থাকলেই ঠিক পারা যায়। এই শাশুড়ি বাসছে, পুরো পাল্টে খেয়ে যান। উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলে পাল্টে দেব, উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলে মন পাল্টে দেব। জানলে মনের কি পাগল, দুনিয়ার দাদাতে রাস্তে যাওয়া। শাশুড়ি মা আসছে, পাল্টিকে অন্য কথা বলুন। না না, আমার মনে আর কোনো দুঃখ নেই। যে যার হাঁড়িতে চাল দিয়েছে সে তো তার বাড়িতে যাবে। আমার আশা না মিটলেও আর একটা মেয়ের বাবা তো হাসছে। এবার আপনিও হাসবেন, দেখবেন একদিন আপনার মেয়ে ভালো ছেলের সাথে বিয়ে হবে। সেই কামনাই করুন। একমাত্র মেয়ে তো, তাই মেয়ের জন্য আমার খুব চিন্তা হয়। কি আশ্চর্য, চিন্তা করে কি করবেন? এখানে আনন্দ করতেছেন, আনন্দ করুন। বাবা অজয়, বলুন না। পরের গাড়ি তো এখন এলো না বাবা। সেই চিন্তা তো আমিও করছি না। একটু আগে ফোন করেছিলাম, প্রদীপ ওর বউকে নিয়ে বাড়িতে নেমে গেছে, আর ওই গাড়িতে দেবী আর বসন্ত আছে। কিন্তু প্রদীপদের নামিয়ে দিয়ে ওদের আসতে এত দেরি হওয়া তো উচিত নয়। তাছাড়া ওদের বাড়ি থেকে রাস্তাও তো বেশি নয়। হ্যাঁ, তুমি একটা ফোন করো না বাবা, দেখো মেয়েরা কখন থেকে শাঁখ নিয়ে অপেক্ষা করছে। আমিও আমার ঘরের লক্ষ্মী বৌমাকে বরণ করব বলে বরণডালা হাতে নিয়ে পথ চেয়ে আছি। চল, এই সময় কি ফোন? একই টোটা ফোন করেছে। এই সময় টোটার ফোন কেন দেখি তো। হ্যালো, হ্যাঁ বলো, কি হচ্ছে? কোথায়? কেউ মারা যায়নি তো? শালা, এটা কি হলো? এত সুন্দর প্ল্যান করলাম, শালা কেউ মরলো না। আর কি বিপদ হয়েছে বাবা? আরে দাঁড়ান না, শুনতে দিন। হ্যাঁ বলো, কি হয়েছে? দুটো চোখ নষ্ট হয়ে গেছে। এক কাজ করো, ওই মোড়ের মাথায় ডক্টর ব্যানার্জি চেম্বার আছে, ওখানে নিয়ে যাও, চোখে ব্যান্ডেজ করে বাড়ি নিয়ে এসো। হ্যাঁ, আমি রাখছি। কার চোখ নষ্ট হয়েছে? আপনাকে আমি কি করে বলি মা, বসন্তর
বসন্তর হয়তো দুটো চোখই নষ্ট হয়ে গেছে। আমার কি সর্বনাশ হলো? যাও বাবা যাও, তাড়াতাড়ি আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। আমি পাচ্ছি না মা, আমি পাচ্ছি না। ভাবছি কি পোড়া কপাল আপনার, মেয়েটার মাথা খেলেন, আবার ছেলের দুটো চোখও খেলেন। তবুও ভগবান প্রাণটা বাঁচিয়ে দিয়েছেন, ছেলেটাও যদি মরে যেত। আপনি তো দিন রাত ঠাকুরকে ডাকেন, তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? হায় হায় হায়, আমার একমাত্র শালা, এখন আমি কি? আচ্ছা শিষ্য, কোথায় ভালো ডাক্তার আছে বলতে পারবেন? ডাক্তার? হ্যাঁ ডাক্তার, চোখের ডাক্তার। আমি ওর চোখের চিকিৎসা করাবো, দরকার হলে দুটো চোখের ব্যবস্থা আমি। আচ্ছা শিষ্য, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আপনার তো বয়স হয়েছে, আপনি আপনার দুটো চোখ দান করতে পারেন না? আমি? আরে ধ্যাৎ, আমি বরং দেখি ওদের গাড়িটা কত দূরে এলো। কোথায় যাচ্ছেন? চোখ দুটো দান করবেন কিনা বলুন? সব শালাকে ছেড়ে এই খোঁড়া শালাকে ধর, চোখ দিতে হয় তুমি জানো না। হ্যাঁ তাই দেব। আমি আমি চোখ নিয়ে কি করব? আমার কি বউ বাচ্চা আছে যে আমি দু চোখ ভরে দেখবো? বরং আমার শালা নতুন বিয়ে করেছে, ও বরং আমার চোখ দিয়েও নতুন বউকে দেখবে, তাতেই আমি খুশি হব। বাবা জয়, আমাকে আমাকে একটু ঠাকুর ঘরে নিয়ে যেতে পারো বাবা? আমি বাবা গোপাল গোবর্ধনকে জিজ্ঞেস করব, হে আমার ঘোর অপরাধের শাস্তি। না মা না, ওই পাষাণ মন্দিরে আমি আপনাকে যেতে দেব না মা। তাহলে আমায় কে জবাব দেবে? বলো কে জবাব দেবে? কে? মা, মা, বসন্ত, আমায় আর দেখতে পাবি না বাবা? বল না বাবা, বল তোর এই টানা টানা চোখ দুটো কোথায় গেল? চুপ করে তার আগে জানতে হবে অ্যাক্সিডেন্টটা কেন হলো, কে করালো, এর পেছনে কি উদ্দেশ্য আছে। তাহলে প্রদীপের বাড়ি থেকে ফেরার পথে ঘটনাটা ঘটলো কেন? প্রদীপ গাড়িতে থাকাকালীন অ্যাক্সিডেন্টটা হলো না কেন? আপনি ওসব কথা পরে ভাববেন, আগে মানুষটাকে দিশা হসপিটালে নিয়ে যান। আমার খুব কষ্ট হচ্ছে দেবী। বসন্ত, আমার দুটো চোখে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তুমি এত চিন্তা করছো কেন বসন্ত? আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে বসন্ত, সব ঠিক হয়ে যাবে। না দেবী না, তুমি আমার কথা শোনো। তুমি আমার ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্যটাকে জড়িয়ে না। তুমি কি বলছো বসন্ত? তুমি আমাদের দুঃসময় পাশে দাঁড়িয়েছিলে, আর আজ তোমার দুঃসময় আমি তোমায় ছেড়ে চলে যাব বসন্ত, বলো? বাহ 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 বাহ, দেখুন দেখুন মা, দেখুন এরকম বউ কটা ছেলের ভাগ্যে জোটে মা। বাহ, খুব ভালো খুব ভালো। আসলে আসলে তোমার সব ভালো দেবী, কিন্তু তুমি মানুষ ছিল না। তোমার জামাইবাবু ওই প্রদীপকে একদম বিশ্বাস করো না, আর রাজনীতি করে তো। চালটা ভালোই চেলেছে, দেখবে দেখবে একদিন একদিন প্রমাণ হবে এই অ্যাক্সিডেন্টের পেছনে প্রদীপের হাত আছে। আপনি একদম বাজে কথা বলবেন না বলছি। প্রদীপটাকে আমি যথেষ্ট চিনি। আমার থেকে বেশি জানো? যারা রাজনীতি করে তাদেরকে বিশ্বাস করো? আমি বলছি শস্যের মধ্যে ভূত আছে, আর সেই ভূত আমি টেনে বার করবো। তুমি আমার সঙ্গে তর্ক করছো? প্রদীপকে যে তুমি এত বিশ্বাস করো, এর মানেটা কি? মানেটা হচ্ছে চতুর মাছ জেলের পায়ের পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে ধরা খুব কঠিন। আর আমি যদি বলি সেই মাছটা প্রদীপ, আর এর পেছনে আর একজনের মদত আছে। তোমরা তর্ক করবে না, আমার ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাবে। মা, আমি কি আর কোনোদিন দেখতে পাবো? কি আশ্চর্য, তুমি এত চিন্তা করছো কেন শালা বাবু? এখন কত আধুনিক চিকিৎসা বেরিয়েছে। যত টাকা খরচ হয় সব আমি করবো, তুমি শুধু আমার ছেলেটাকে ভালো করে। আমি আছি মা, আমি তো আছি। আমি ওকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি মা, ওকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। চলো বসো, আমার সাথে হাসপাতালে চলো 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 চলো। তুমি যতই চেষ্টা করো এ বাড়িতে তোমার ঠাঁই হবে না। এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তোমাকে সাজাবো আমি ডাইনি। কি ভাবছি অজয়? ভাবছি শোভা, চলো বসো, তুমি কোথায়? চলো চলো।